পুরো একদম পাহাড়ের মাথায় একদম পুরো মেঘটা জমে আছে কিভাবে। সেই গোয়া যেখানে হচ্ছে সীতামা বিশ্রাম করেছে। রাবণ এখানে তপস্যা করেছিল। হ্যালো গাইস, তো ঘড়িঘাটা এখন 2টো বাজে। তো ভেবেছিলাম যে হচ্ছে গিয়ে স্লিপার কোচে হচ্ছে গিয়ে পাটনার যে লাইন আছে, তো সেই লাইনে হচ্ছে গিয়ে ভিডিও করবো, কিন্তু বিশ্বাস করুন ভিডিও তো দূরের কথা, ট্রেনে উঠতেও পাটা খুব মানে দুঃসম্বল হয়ে উঠেছিল। আর তার উপর আজকে আবার হচ্ছে গিয়ে ইউপি টেট এক্সাম ছিল। তো সমস্ত স্টুডেন্টরা হচ্ছে গিয়ে যত বিহার থেকে যারা ছিল, তো তারা সবাই বারাণসীতে এক্সাম সেন্টার পড়েছিল, তো সেখান থেকে সব উঠেছে। আমার ছিল স্লিপার কোচ, হচ্ছে কি আমার ট্রেনটা ছিল উপাসনা এক্সপ্রেস, আর স্লিপার কোচে S2 ছিল। মানে ট্রেনে বসা তো দূরের কথা, সেই ট্রেনে ওঠাটা হচ্ছে কি এতটাই সমস্যা হয়ে গেছে। তো তাও যাই হোক, অনেক কষ্ট করে ওই আমার তো 3টে সিট আমার বুকিং করা ছিল, 2টো সিট আমার এমনিই চলে গেছে। কেন গেছে সেটা বুঝতেই পারছেন, বিহারের লাইন। আর বাকি হচ্ছে কি একটা সিটের মধ্যে তাও আমি আমার বাবা মা 3জনে একটু চেপে বসেছি, তাও আবার ওই সিটেও বাকিরা বসেছে। তো এই করে হচ্ছে কি পুরো সারাটা রাস্তায় এসেছি। তো পাটনা অব্দি প্রচন্ড ক্রাউড ছিল, আর তারপরেও হচ্ছে কি আরো 1-2টো স্টেশন অব্দিও মোটামুটি একটু ক্রাউড ছিল। আর ট্রেনের মাঝখানে একটু বারাণসীর ওই দীনদয়াল উপাধ্যায়ের পর থেকে পাটনা অব্দি একটু ট্রেনটা জোরে টেনেছিল দুপুরবেলার দিকে, কিন্তু আবার ওই পাটনার পর থেকে হচ্ছে মোকাম্বা বলে একটা স্টেশন আছে বিহারে। তো মানে প্রত্যেকটা মানে ইন্টারমিডিয়েট স্টেশন যতগুলো আছে ছোট ছোট, প্রত্যেকটাতে দাঁড়াচ্ছে, মানে সিগন্যালই পাচ্ছে না। তাই জন্যই রাত 2টো বেজে গেছে আমার এই দেওঘরে আসতে গিয়ে। এখন আমি হোটেলে বসে আছি, তো ভিডিও আর কি বানাবো, পুরো এক্সস্ট হয়ে গেছি। যেই ট্রেন ঢোকার কথা ছিল 9টা 50-এ, সেই ট্রেন ঢুকিয়েছে হচ্ছে গিয়ে 12:30টার উপর, মানে ওই 12:45। তারপরে হচ্ছে কি অটো নিলাম, একটু অটো নিলাম, 150 টাকা নিয়েছে। 7.5 কিলোমিটারের মতন রাস্তা ওই জাসিদি জংশন থেকে দেওঘর অব্দি। অ্যাকচুয়ালি আমি প্ল্যানিং করেছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে এই জাসিদি জংশনে নেমে ওখান থেকে হচ্ছে গিয়ে দেওঘর অব্দি, মানে যেখানে আমি হোটেল অব্দি আসবো, একটা ভিডিও বানাবো। রাত অলরেডি হচ্ছে গিয়ে 12:30 তো বেশি, মানে 1টা বেজে গেছে। তো আর দেওঘর ব্যাপারটা হচ্ছে গিয়ে এই জায়গাটা কিরকম কি ব্যাপার, আমি আজকে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো দেওঘরে। তো আমি ব্যাপারটা দেখতে চাইছিলাম যে রাত 1টা সময় কি ব্যাপার আছে, কারণ এটা ঝাড়খণ্ড একটুখানি একটু আশেপাশে জঙ্গলমহল এলাকা আছে। কারণ আগের বারে যখন আমি পরেশনাথ পাহাড়ে এসেছিলাম দেখেছিলাম জঙ্গলমহল এলাকা ছিল, তো ঝাড়খণ্ডটা এরকমই একটু পাহাড় জঙ্গল। তো আমি সেই জন্য হচ্ছে গিয়ে ক্যামেরাটা বার করে রিস্ক নিইনি। হ্যাঁ, এই কথাটা আমি হচ্ছে গিয়ে বলছি যে হচ্ছে গিয়ে রাত 1টা 1:30 2টোর সময়ও 3টের সময় সারা রাত ওখানে হচ্ছে স্টেশনের সামনে অটো পেয়ে যাবেন। লোকাল রেট অনুযায়ী 150 টাকা, 7.5 কিলোমিটার রাস্তা জাসিদি জংশন থেকে দেওঘর অব্দি, ঠিক আছে। তো আমারও 200 টাকা নিয়েছে, এবং যে অটোওয়ালা দাদাটা ছিল নারায়ণ দা বলে, তিনি হচ্ছে গিয়ে আমাকে 2-3টে হোটেলে ঘুরিয়েছে, এই রাত্রেবেলা ঘুরিয়ে হচ্ছে গিয়ে রুম নিতে সাহায্য করছে। আমি এখন একটা নন এসি রুম নিয়েছি, 1000 টাকা নিয়েছে। একটা কথা বলে দিই, এই যে হোটেলের এই দেখতে পাচ্ছি পুরো, আমি একটা হোটেলে আলাদা করে ভিডিও দিয়ে দেবো। ইন্টেরিয়ার ডিজাইন করানো, রিসেপশন একদম ঝা চকচকে, সব ভালো। এখানে আশেপাশে প্রত্যেকটা হোটেলের উপর, কিন্তু আমি অনেস্টলি বলছি যে এটা আমি রয়েছি হচ্ছে গিয়ে একদম জলসাঘরের রাস্তার উপর, মানে হচ্ছে গিয়ে বাবা বৈদ্যনাথ টেম্পলের হচ্ছে পশ্চিম দুয়ার, ঠিক আছে। আমার এই হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে, 5 মিনিটের হাঁটা পথ, বেশিক্ষণ না, 500 মিটার, বড় জল হলে 400 থেকে 500 মিটার হাঁটা হবে। তো যাই হোক, তো এখানে হোটেলগুলো সবই রকম বড় বড় ঝা চকচকে, রিসেপশনগুলো দেখে মনে হবে যে হেভি ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন হোটেলের রুমের ভিতরে যখন ঢুকবেন না, রুমের কিন্তু অবস্থা খুব একটা ভালো না। আমি এরকম 3-4টে রুম দেখলাম, এসি নন এসি মিলিয়ে। এটা আমার কাছে সব থেকে মনে হচ্ছে যে বাকিগুলোর তুলনায় সব থেকে একটুখানি ঠিকঠাক লেগেছে। তাই জন্যই আমি এটা এটা আমি প্রথমে কনফার্ম করিনি, আমি আরো এটার পরও আরেকটা দেখতে গেছিলাম, ওটা দেখে আমি হাল ছেড়ে দিয়েছি। তারপরে আমি এখানে ফেরত চলে এসেছি। রুমটার ভাড়া নিয়েছে নন এসি 1000 টাকা, ঠিক আছে। রুমে একটা এসি আছে, কিন্তু মানে আপাতত অফ করে গেছে, যদি এসি নিতে চাই কেউ তো এসি চালাতে পারে। সোফা দিয়েছে, সেটা আমি রুমের ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু বাথরুম প্রচন্ড নোংরা, ঠিক আছে। প্রত্যেকটা হোটেলের কথা বলছি, এই দেওঘরের ম্যাক্সিমাম আমি 90% হোটেলের কথা বলছি, বাথরুম প্রচন্ড নোংরা। যত ভালোই হচ্ছে কি ঝা চকচকে ইন্টেরিয়ার ডিজাইন করে রাখুন না কেন, আগের বারে যারা হচ্ছে কি সাবান শ্যাম্পু করে গেছে তাদের এখন অব্দি হচ্ছে কি এই পাতাগুলো পড়ে আছে, ঠিক আছে, পাউচের পাতাগুলো পড়ে আছে। আমি বললাম জাস্ট মানে পরিষ্কারটা অব্দি করেনি এখানে। তারপর হচ্ছে কি ফ্লোরে হচ্ছে কি বালি আছে, তো ঠিক। তো বাকিগুলো, তার থেকে বড় কথা, একটা ব্যবসা একটা মানে বিদ্যুটে গন্ধ অব্দি ছাড়ছে। তো সেটা ঘরের রুমেও বলছি আর বাথরুমেও বলছি, এটাতে তবুও বাকিদের তুলনায় অনেকটা বেটার মনে হয়েছে আমার। গন্ধটা অতটা লাগছে না, বাথরুমে সেরকম একটা গন্ধ নেই। ঘরে খুব একটা একদম হালকা একটা গন্ধ ছাড়ছিল, আমি জানলা খুলে দিয়েছি, এখন গন্ধটা বেরিয়ে গেছে। কিন্তু বাকিগুলোতে আমার তো মনে হয় না যে জানলা খুলে গন্ধ বেরোবে। যদি কেউ আসতে চান তো দেখতে পারেন এই হোটেলগুলি। আমার তো মনে হয় এখানে দেওঘরের সবকটা মানে ম্যাক্সিমাম হোটেলই এরকম। আপনাদের যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যদি কোনো ভালো হোটেল থাকে, কারণ সবসময় তো ঘুরতে যাওয়া আসা যাওয়া থেকে থাকে, তো আমি অবশ্যই সেটা নেক্সট টাইম ট্রাই করে দেবো। গুড মর্নিং গাইস, শুভ সকাল। ঘড়িঘাটা 7:30।
স্পেশাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা বৈদ্যনাথ ধামের 12 নম্বর জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। তো সেটা দর্শনে আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটাই হচ্ছে কি, এই রাস্তার উপরে আমি হোটেলটা নিয়েছি, ওই জলসাঘাটের যে রোডটা আছে ওটা দিয়ে। তো এই রাস্তাটা সোজা হচ্ছে পশ্চিম দুয়ার যেটা, তো টোটাল 4টে দুয়ার আছে, ওই পশ্চিম দুয়ারের ওখানে হচ্ছে এই রাস্তাটা, ওখানে গিয়ে উঠেছে একদম সোজা। তো এই খুব জোর হলে 5 মিনিট হাঁটা পথ। তো হাঁটা শুরু করেছি, আজকে পুজোটা দেবো, মানে পুজো মানে কি দর্শন করবো, আবার দর্শন করা হয়ে গেলে তারপরে দেখি কি করা যেতে পারে। সারাদিন এখানে পাশেই গেছে 3.5 কিলোমিটার ডিস্টেন্সে একটা আশ্রম আছে, যেটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। তো সেটা হয়ে গেল, দেখি অনুকূল ঠাকুরের আশ্রম যেতে পারি কিনা, কতটা কি সম্ভব হচ্ছে কি। এগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আরো সাইট সিন আশেপাশে অনেক কিছু আছে। দেওঘর তো ওই যে অনেকটাই, যেরকম পড়াশোনা পাহাড়ে গেছিলাম যখন, ওই যেরকম হচ্ছে সাইট সিনের জন্য ওখান থেকে হচ্ছে পড়াশোনা পাহাড়ের থেকেও একটু বাইরে একটু ঝর্ণার জন্য চুসি ফলসের দিকে গেছিলাম। তো এমনি এখানেও এরকম টুকটাক কিছু আছে, দেখতে হবে খোঁজখবর নিয়ে কি পাওয়া যায় কি আছে। তাহলে সেই সব জায়গা যদি হচ্ছে কি বাজেটে খোলায় তাহলে ঘুরে আসবো। অ্যাকচুয়ালি অনেক একটানা 1 সপ্তাহ ধরে হচ্ছে গিয়ে পুরো উত্তর ভারত চলছে, তো একটার পর একটা চলছে, ওই জন্য এটাই হচ্ছে মেন ব্যাপার। একদম পুরো ধুতি পরে যাবে। এইটা আমি হচ্ছে কি যেদিন থেকে এনেছি বাড়ি থেকে, সমস্ত যেখানে যেখানে হচ্ছে মন্দির আছে সব জায়গাতেই এটা পড়ছি। ওই ধুতি উপরে পাঞ্জাবি, আর এই গামছাটা হচ্ছে কি গতকাল হচ্ছে কি বানারস থেকে বেরানোর পথে কিনে নিয়েছি। তো একদম ম্যাচিং হয়ে গেছে এটা, ব্যাস এই হচ্ছে। চলে এসেছি এখন এই দেওঘরে, এই পিছনে হচ্ছে গিয়ে মন্দির। তো এটা হচ্ছে গিয়ে বাবা বৈদ্যনাথ মন্দির, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটা। আর এই মানে মন্দিরেই একমাত্র হচ্ছে গিয়ে ভগবান শিব এবং মাতা পার্বতীর একসাথে পূজিত হয়। মানে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটাই এমন একটা জ্যোতির্লিঙ্গ যেখানে ভগবান শিব এবং মাতা পার্বতীর হচ্ছে গিয়ে দুজনের একসাথে পূজিত হয়, পাশাপাশি দুজনের, ওই জন্য হচ্ছে কি মন্দির আছে। চলো আগে হচ্ছে কি দর্শনটা সেরে ফেলি, নাহলে অনেক লাইন পড়ে গেছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি গেট। 300-500 যে যেরকম পাচ্ছে, মন্দিরের পান্ডার আছে, ভিআইপি গেট দিয়ে ঢোকাচ্ছে। কি আর বলবো আপনাদেরকে। আর আমি দাঁড়িয়ে আছি আপাতত হচ্ছে গিয়ে নর্মাল লাইনে, বাবার দর্শনে এসেছি, নর্মাল লাইন দিয়ে কষ্ট করে দেখাই ভালো। আমি প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ এইভাবেই দর্শন করি। আর এই সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া। ক্যামেরা নিয়ে তো ঢুকতে যায়নি, মোবাইলটা হচ্ছে কি রাখতে দিয়েছে পকেটে। 1.5 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছে। রেল লাইনের ভিড় এটা। এই মোবাইল দিয়ে ভিডিওটা করতে হচ্ছে আর কি। এরপরে ভিডিও ঢুকে গেলে আর করতে দেবে না, এই যে শুনতে একটু আগে, লাইনের একটু আগে এই যে রেলিং গুলো দেখছেন, বদ্ধের খাঁচা বলি আমরা। এখানখানা রেলিং এরকম পাক করে দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে উপরের ফ্লোরে। ঠিক এই এখানখানা রেলিং এইভাবে পাক মেরে মেরে আপনাদেরকে যেতে হবে, জানি না কত সময় লাগবে। এরকমই এটা উপরের পাক হয়ে গেলে এরপর আবার সিঁড়ি দিয়ে নিচের পাকেও এরকম এখানখানা রেলিং আছে, টোটাল 108 খানা। এইভাবে করে এরকম সামথিং কিছু একটা আসছে। 108টা যেভাবে হয় সেটাই অতগুলো করেই রেলিং দেওয়া আছে। সময় লাগবে কিন্তু। দীর্ঘ 4.5 ঘন্টার পর তো হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন বাঘের খাঁচা থেকে বেরোলাম, বাবার দর্শন করে। কোনো হয়নি, সামনে অনেকটা যেতে হবে, এখন মোটামুটি 8 ঘন্টার মতন লাগবে। ওখান দিয়ে গিয়ে একটা ছোট মতন ব্রিজ আছে, ব্রিজে ছোট না বেশ বড়ই আছে, ব্রিজটা ক্রস করতে হবে। 4.5 ঘন্টা ধরে 108 খানা পাক করেছি। এই যে স্টিলের রেলিং দেখছেন, এই খাঁচা যেগুলো আমাদের যেতে থাকে, এইভাবেই হচ্ছে বাবা বৈদ্যনাথ এর দর্শন করতে হবে। যারা যারা আসবেন তাদেরকে এইভাবে জেনারেল লাইনে দর্শন করতে হবে। এবার আপনি পয়সা দিয়ে করতে চাইলে বেশি করে সেটা আলাদা, সেগুলো আলাদা জিনিস, সেগুলোতে এগুলো করতে লাগবে। কিন্তু কষ্ট করে যদি ভক্তি মনে করতে হয় তাহলে এইভাবেই করতে হবে। 12:30 বেজে গেল মন্দির দিয়ে পুজো দিয়ে বেড়াতে একটা। আজকে পুজো দিয়েছি সকাল 7টার সময়, 12:30, মানে 4.5 ঘন্টা লাইনে লেগে গেছে। মানে বিশ্বাস করবেন না, আমি এখন অব্দি 3খানা হচ্ছে কি জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। রামেশ্বরম, ইউপিতে কাশী বিশ্বনাথ, আর এখানে দেওঘরে হচ্ছে গিয়ে বাবা বৈদ্যনাথ। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই 3টে পড়ে। তো এই দেওঘরে আমি একটা জিনিস দেখলাম, পুরো হচ্ছে গিয়ে খাঁচার মতন করে রেখেছে, ঠিক আছে। 108 খানা পা পুরো রেলিং দিয়ে দিয়ে ঘোরাচ্ছে, মানে যেই শুধুই, মানে তাও আবার 1তলা 2তলা করে। প্রথমে 2তলাতে হবে, তারপরে নিচে 1তলা, তারপর আলাদা
আলাদা করে আবার ওভারব্রিজ করে হচ্ছে সেখানে আবার কিছু লাইন পড়েছে। আর আরেকটা আছে হচ্ছে কি একদম রাস্তা থেকে মানে পুরো মন্দির প্রাঙ্গণের বাইরে এরিয়ার বাইরে রাস্তা থেকে হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে মানে প্রথমে ওভারব্রিজ শুরু হয়েছে। আর এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কমপ্লিট করতে আমার 4.5 ঘন্টা লেগে গেছে। যাই হোক, এখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে কি হবে জানি না, আষাঢ় মাসে এরকম। তো হচ্ছে গিয়ে আমি কোনো জ্যোতির্লিঙ্গের মন্দিরে দেখিনি, বাট এটাতে ফার্স্ট টাইম দেখলাম যে এই সিস্টেমে আছে। তো তো যারা যারা আসবেন তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবে। ইভেন যারা 300 টাকা দিয়ে যারা ভিআইপিতেও দেখছে তাদেরও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তাদেরও লাগছে। মানে জেনারেল লাইনে 4.5 থেকে 4.5 ঘন্টা চোখ বন্ধ করে লাগবে, ঠিক আছে, নর্মাল ডেজে। আর এরকম মনে হচ্ছে আজকে সোমবার, আজকে কিন্তু শুক্রবার, ঠিক আছে। আর ভিআইপিতেও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এখন একটু খেতে ঢুকেছি, কারণ আরেকটা সময় একটু সাইড সিনে বেরোবো। এখানে 2টো পাহাড় আছে, আর একটা আশ্রম আছে, আর একটা মন্দির আছে। তো সঙ্গে হচ্ছে গিয়ে মানস সরোবরে একটুখানি মাথায় জল লাগিয়ে আসবো। এই যেহেতু বাবা বৈদ্যনাথ মন্দিরের পাশে মানস সরোবর আছে, যারা যারা এসেছেন তারা জানেন, আর যারা যারা আসেননি তারা গুগল ম্যাপে চেক করে নিন, পেয়ে যাবেন। তো যারা আসবেন তারা এখান থেকে জল নিয়ে যেতে পারেন, বা হচ্ছে গিয়ে স্নানও করতে পারেন বা স্পর্শ করতে পারেন। আচ্ছা, তো ওটা 2:30টার সময় বলেছি একজনের সাথে কথা। আপাতত 400 টাকা নিয়ে কথা হয়েছে, টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 40 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 40 কিলোমিটার। তো দেখা যাক, বলছে যে যদি মনে হয় পরের দিকে একটু বেরিয়ে দেওয়া যাবে, কিন্তু প্রাইমারিলি 400 টাকাতে কথা হয়েছে। তো এই 2.5 থেকে 3 ঘন্টার ব্যাপার আছে সবকটা মিলিয়ে। আর এখানে খেতে এসেছি, মানে যেই হোটেলটা থাকছি সেই হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট, ওখানেই খেয়েছি। আর আশেপাশের এদিক ওদিক সেদিক আর যাচ্ছি না। তো আমি আর আমার বাবা ভেজ থালি অর্ডার দিয়েছি 120 টাকার, যেখানে ভেজ থালিতে রয়েছে হচ্ছে গিয়ে রুটি, যারা খাবে রুটি, 2 পিস, আর রাইস। আর রুটি না নিলে ওই রুটির জায়গায় রাইস দিয়ে মেকআপ দিয়ে দেবে। ডাল আছে, সবজি আছে, ভুজিয়া আছে, মানে আলুর ভুজিয়া, যেটা ড্রাই করে, স্যালাড, পাঁপড়, আচার। আর রুটি যদি কেউ খেতে চান তাহলে হচ্ছে গিয়ে 60 টাকা। আর অন্যান্য হচ্ছে গিয়ে রুটিও আছে 10 টাকা থেকে রুটি শুরু, এখানে তাওয়া রুটি যেটাকে বলে 10 টাকাতে। আর হচ্ছে গিয়ে পনিরের তরকারি, আর বিভিন্ন হচ্ছে গিয়ে চাইনিজেরও টুকটাক কিছু আছে, মানে যা আছে সব এখানে ভেজ। মানে এই মন্দির এলাকা তো, যে কোনো জায়গায় মন্দির এলাকাতে 500 থেকে 1 কিলোমিটার মধ্যে সমস্ত কিছু পেয়ে যেতে হবে। তো গাইজ এখন বাজে 2:50, আর এটা বেরোনোর কথা ছিল, বাঙালি তো একটু লেট হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে এসে বেরিয়ে অ্যাকচুয়ালি বেশি সময় তো পাইনি না, তো ওই জন্য যাই হোক 20 মিনিট লেট হয়েছে, বেরিয়ে পড়েছি। सबसे पहले किधर जा रहा है भैया? देखो तो सवाल এত অব্দি লাইন আছে। सबसे पहले त्रिकुट পাহাড় जा रहा है। আচ্ছা, त्रिकुट পাহাড়ের যে মানে স্টোরিটা সেটা আমি বলবো, ওখানে পৌঁছে বলছি যে त्रिकुट পাহাড়ের স্টোরিটা অ্যাকচুয়ালি কি। শুধু এইটুকুনি এখনের জন্য দেখে রাখো যে त्रिकुट পাহাড় মানে 3খানা পাহাড়ের 3টে চূড়া আছে। তো এই আপাতত এইটুকুনি বলছি 3টে চূড়া আছে। এবার কেন চূড়া কি বৃত্তান্ত এটা আমি বলছি। আপাতত আমি জলসাগরের রোড দিয়ে হচ্ছে গিয়ে, যেহেতু হচ্ছে গিয়ে জলসাগরের রোডের ওখানে নো এন্ট্রি করে দেয়, তো ওখান থেকে যাচ্ছি গিয়ে হচ্ছে গিয়ে। তো একটা সময় কি ছিল, এই জলসাগরের রোডটার নাম হয়েছে কেন, কারণ হচ্ছে গিয়ে ওই যে যে জলাশয়, ওই জলাশয়টা পুরোটা একটা পদ্মের জলাশয় ছিল। এখনো হচ্ছে গিয়ে পদ্ম আছে ওখানে, আমি দেখলাম ওখানে যাচ্ছিলাম যখন পার করছিলাম, পদ্মের জলাশয়। তো ওই পদ্মের তো আগে পুরো একটা বড় বিশাল বড় লেক মতন ছিল, তো সেটা এখন হচ্ছে লেকের উপর দিয়ে মাঝখান দিয়ে যে রাস্তাটা করেছে সেটাকেই জলসাগর রোড বলে। তো এটাও একটা বাঙালিদের ইয়েতেই ছিল, ওই জলসা যে ইয়েটা সেটাও একটা বাঙালি নামেই ছিল। তো এটা জিনার সাথে আমরা যাচ্ছি আজকে, তিনিই বললো আজকে কথাটা। যাই হোক, তো এই হচ্ছে কি বাজার, এখানে দেওঘরের বাজার, মন্দিরের এরিয়ার বাজার দেওঘরের, এখানে সবকিছুই পাওয়া যায়। এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে পড়বে হচ্ছে त्रिकुट পাহাড়, কোনো না ওই 10 থেকে 12 কিলোমিটারই হবে হয়তো। তো পৌঁছে এখন আজকে 3 জুলাই, ঠিক আছে, 2026। ভালোই গরম আছে, আষাঢ় মাস চলছে। আমি ঠিক আজ থেকে 1 বছর আগে আমি যখন পরেশনাথ পাহাড়ে গেছিলাম, এই সময় কিন্তু অলমোস্ট মানে এই পুরো সেম ডেটে আমি পরেশনাথ পাহাড়ে অলরেডি ছিলাম। মানে আমি এই আজকের দিনে পরেশনাথ পাহাড়ে ট্রেকিংও করছিলাম। যদি আমরা পরেশনাথ পাহাড়ে কেউ যদি ভিডিও না দেখে থাকো তাহলে আমার ইউটিউবে আছে, সেটা দেখে নেবে গিয়ে। ঝাড়খণ্ডের পরেশনাথ উচ্চি ফলস বলে 2টো এপিসোড আছে, সেটা দেখে নেবে। তো এই আগের বছর ঠিক এই সময় হচ্ছে কি ভালো মতন বৃষ্টি হয়েছে পরেশনাথে। তো এর পাশে দেওঘরে এখন হচ্ছে গিয়ে মানে পুরো রোদ আছে, ঠান্ডা পড়া গরম আছে, পরিষ্কার কথা। হ্যাঁ, এটুকু ঠিক যে গয়া বা হচ্ছে গিয়ে বা বেনারসের মতন অতটাও গরম না। আচ্ছা গাইজ, আমি এখন চলে এসেছি त्रिकुट পাহাড়ের একদম বেস ক্যাম্পে। এই যে সাইডে হচ্ছে গিয়ে সব এখানে দোকান বসেছে। একজন হচ্ছে গিয়ে গাইড নিলাম, তো ওনাকে
200 হচ্ছে কি দেবো, তো 200 টাকায় উনি হচ্ছে কি আমাদেরকে হচ্ছে 5খানা মন্দির আছে, প্লাস হচ্ছে ঝর্ণা আছে, এখানে একটা জড়িবুটি ঝর্ণার জল আছে, সেটা নাকি শরীরের জন্য পেটের জন্য খুব ভালো, উনি সেগুলো সব ঘুরি দেখাবে, সব দিয়ে বলবো। আর বাকি যা স্টোরি আছে সেগুলো সব বলবে। তার আগে আমি নিজে যেটুকুনি স্টোরি জানি সেটা আমি আগে বলছি। ত্রিকুট পাহাড় মানে হচ্ছে কি 3খানা পয়েন্ট আছে, মানে 3টে শৃঙ্গ আছে ত্রিকুট পাহাড়ের চূড়া। তো 3টে পাহাড়ের চূড়া 3জনের নামে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই তো? ঠিক আছে, তো 3টে পাহাড়ের চূড়া 3জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাছাড়াও ওই ত্রিকুট পাহাড়ের উচ্চতা যতদূর হচ্ছে কি 2500 কিলোমিটারের মতন, 2500 মিটারের মতন হবে। তো ওই 2400 থেকে 2500 মাঝামাঝি কিছু একটা হবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে পিছনে যে দেখছেন এটা দিয়ে হচ্ছে রোপওয়ে যাওয়া যায়, পুরো ত্রিকুট পাহাড়টা রোপওয়ে করে ঘোরা যাবে। আমি বান্ধে আচ্ছা, এখন এই রোপওয়েটা বন্ধ আছে, কারণ 2022-এ যে দুর্ঘটনাটা ঘটেছিল, তো সেই জন্য হচ্ছে রোপওয়েটা বন্ধ হয়ে গেছে। নাহলে আগে রোপওয়েটা ইউজ হতো, সেই রোপওয়ে চলতো, ওই রোপ করে পুরো ত্রিকুট পাহাড় এপার থেকে ওপারে, মাথা থেকে মাথা সবাই ঘুরে দেখতে পারতো। আচ্ছা, এই ত্রিকুট পাহাড়ের সাথে আরেকটাও সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি রাবণের সম্পর্ক আছে। আচ্ছা, বাবা, বাবার পুজো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পুরো পাহাড়ে বেলপাতা ভরা, 30 কিলোমিটারে বেলপাতা ভরা আছে। ও এখান থেকে বেলপাতা গুলি এটা হচ্ছে বান্দর শিব, বান্দরগুলি চান করে। আচ্ছা, শিব গঙ্গা বলে বান্দরগুলি চান করে, বান্দর শিব গঙ্গা বলে বান্দর শিব। হ্যাঁ, এই যে পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বাঁদরদের নাকি সুইমিং পুল, এটা পাহাড়ি শিবগঙ্গা বলে, মানে বাঁদর যত আছে এই বাঁদরেরা সব এখানে চান পান করে। এই দেখো কত বাঁদর এখানে প্রভৃতি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে গিয়ে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে গিয়ে রাবণের সাথে একটা স্টোরি আছে। শোনা যায় নাকি রাবণের নাকি এটা হচ্ছে গিয়ে হেলিপ্যাড ছিল, আমরা বিমান পুষ্প, ওই যে পুষ্প বিমান যেটা ছিল, যেটাতে করে হচ্ছে মাতা সীতাকে যেটাতে করে নিয়ে গেছিল লঙ্কাতে, তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে যে হেলিপ্যাডটা, তো সেই হেলিপ্যাডটা এখানে ছিল। হ্যাঁ, अभी क्या बोल रहे थे आप भैया? হ্যাঁ, ওখানে ছিল রাবণ হেলিপ্যাড। হেলিপ্যাড যখন চোটাই পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, রাবণ এখানেই যুদ্ধ করেছিল। আচ্ছা, তো এখন এসছি হচ্ছে গিয়ে মন্দির, এখানে 5টা মন্দির আছে, শিব মন্দির আছে। আচ্ছা, আর কি কি আছে শিব মন্দির? হ্যাঁ হ্যাঁ, সেখানে 5টা মন্দির আছে, কিছু মন্দির আছে বলছি তোমাদেরকে। আর এখানে হচ্ছে কি এই যে ঝর্ণাটার কথা বলছিলাম, এই ঝর্ণার জলটাই এখান থেকে আসছে, তো এই জলটাই খেলে শরীরের জন্য খুব উপকার। তো এই জলটা খেলে নাকি জড়িবুটি অনেক মেশানো আছে, যেহেতু এই যে বললাম রাবণ মাতা সীতা জটায়ুর অনেক জড়িবুটি আছে সেখানে, তো তাই জন্য এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো দেখালাম, এইটা হচ্ছে গিয়ে গণেশজির মন্দির, গণেশ ঠাকুরের মন্দির। এবার কেন এর সাথে গণেশ ঠাকুর যুক্ত আছে আমি সেটা স্টোরিটা তোমাদেরকে যেতে যেতে বলবো। তো ওই স্টোরিটা আমার জানা আছে, তো যখন হচ্ছে গিয়ে গাইড দাদা বলছিল, তো আমি তখন রিলেট করলাম যে আচ্ছা এটা হচ্ছে কি এইখানেই এই ব্যাপারটা এখানে ঘটেছে। তো এখানে হচ্ছে মন্দির, অবশ্যই জায়গাটা আসবে, দেওঘরের এই জায়গাটা, যারা হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দিরে আছো তারা কিন্তু অবশ্যই এই ত্রিকুট পাহাড়ের মেন হচ্ছে আকর্ষণীয় দর্শনের জায়গা হলো গিয়ে এই মন্দিরটি, মেন মন্দির। এটা হচ্ছে কি একটি শিবলিঙ্গ, মানে যেটি হচ্ছে কি জ্যোতির্লিঙ্গর থেকে কম কিছু নয়। নাকি এই জায়গাটা স্টোরিটা হয়তো কম বেশি হয়তো আপনারা শুনেছেন, তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে শিবলিঙ্গটা দেখছেন, তো কথিত আছে রাবণ নাকি একবার নাকি খুব প্রচন্ড জেদ করেছিলেন মহাদেবের কাছে, যে হচ্ছে গিয়ে মহাদেবকে তিনি সঙ্গে করে লঙ্কায় নিয়ে যাবেন। ঠিক আছে, মানে লঙ্কা যে মানে রাবণের যেই হচ্ছে গিয়ে যেখানে বসবাস করতেন লঙ্কা ছিল, সেই লঙ্কায় নিয়ে যাবেন। তো তখন মহাদেব তো ওরকম দেবাদিদেব মহাদেব, তিনি তো যেতে পারবেন না। তাই জন্য তিনি কি করেন, তিনি হচ্ছে গিয়ে বলেন যে আমার হচ্ছে গিয়ে প্রতীক হিসাবে আমি একটি লিঙ্গ তোমাকে দিচ্ছি, সেটা নিয়ে গিয়ে স্থাপন করো লঙ্কাতে। এবার তখন কি করে বিষ্ণু ভগবান গণেশের সাথে, যে শিবপুত্র গণেশ ছিল, গণেশের সাথে হচ্ছে গিয়ে মিলিত হয়ে তখন হচ্ছে গিয়ে ভাবে যে রাবণ এমনি অনেক পরাক্রমী ছিল, কিন্তু এরকম ভাবে চলতে থাকলে তো
শিবের কাছ থেকে, ভগবান শিবের কাছ থেকে হচ্ছে গিয়ে বর্ষে আরো কিছু মানে সমস্যা ঘটাতে পারে সৃষ্টির জন্য, তখন কি করেন যে গণেশকে সঙ্গে করে পাঠান। এবার গণেশ তখন কি করে, সারা রাস্তা সঙ্গে করে যায়। কিন্তু এই জায়গাটারই এখানেই হচ্ছে আসল একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এটাই যে ভগবান শিব বলেছিল যে এই যে লিঙ্গটা আছে, এই লিঙ্গটা হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় যদি একবারের জন্য যদি রেখে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে লিঙ্গটি স্থাপিত হয়ে যাবে। মানে যদি এই লিঙ্গটা যদি হাত থেকে যদি কোনো জায়গায় যদি একবার রেখে দিই কোনো ভূমিতে, তাহলে সেখানে হচ্ছে কি স্থাপিত হয়ে যাবে। তো সেই লিঙ্গ কোনো মতেই আর সরানো যাবে না। তো এটা পরিষ্কার করে মহাদেব রাবণকে বলে দিয়েছিল, এবং রাবণও সেটা মাথায় রেখেছিল। তাই জন্য গণেশ ভগবান কি করেছে, পুরোটা রাস্তায় হচ্ছে রাবণের সাথে গল্প করতে যেতে যেতে রাবণকে হচ্ছে জল খাওয়ায়। এরপর কি হয়, একটা সময় পর কি কি হয়, রাবণের প্রস্রাব আসে। তো সেই সময় হচ্ছে কি রাবণ হচ্ছে কি গণেশ ভগবানকে আর্জি করে, অনুরোধ করে যে আপনি কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে গিয়ে লিঙ্গটি আপনার হাতে ধরে রাখুন, আমি নির্ধারিত সময়ের মধ্যে সেখানে ফেরত চলে আসবো। গণেশ ভগবান বলে যে আমি আপনাকে একটা নির্ধারিত সময় দিচ্ছি, সেই সময়ের মধ্যে যদি আপনি ফেরত না আসতে পেরেছেন, তাহলে আমি ভূমিতেই হচ্ছে এই লিঙ্গ স্থাপিত করে দেবো, কারণ এই লিঙ্গর ভার আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো। তো রাবণ কোনো ক্রমে হচ্ছে কি সেই সময়ের মধ্যে ফিরবে করবে। সেই সময় গণেশ ভগবান কি করে, তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে ওই জায়গায় ভূমিতে স্থাপন করে দেয়, এবং এই সেই জায়গাটা যেখানে স্থাপিত হয় শিবলিঙ্গ। এবং তারপরে রাবণ অনেক প্রচেষ্টা করে যে লিঙ্গটি হচ্ছে গিয়ে ভূমি থেকে তোলার জন্য, কিন্তু শিব মানে ভগবান শিব বলেই দিয়েছিলেন যে একবার যদি স্থাপিত হয়ে যায় সেটার কোনো মতেই তোলা সম্ভব নয়। তো এই হচ্ছে গিয়ে স্টোরিটা। তো বলা হয় হচ্ছে গিয়ে এখানে এসে যে যা মনস্কামনা করে সেটা পূর্ণ হয়। তো আপনারা যদি দেওঘর আসেন, এই ত্রিকুট পাহাড় কিন্তু অবশ্যই করে দেখবেন। अच्छा हाँ बताइए। ये दुर्गा मंदिर माँ बसंती दुर्गा मंदिर है। चैत्र पूजा का नवमी के टाइम में जो राम जी ने बनवासी टाइम दुर्गा माँ को त्रिकुट पर्वत पर पट्टन पूजा किया था। चैत्र नवमी के टाइम में होता है, उसको मूर्ति को बिठाया जाता है। अच्छा। बिठाने में 9 दिन की नवरात्रि पाठ पढ़ा जाता है। नवरात्रि पाठ पढ़ने में 10वीं जब होते है, उस टाइम बलि होते हैं। काड़ा भेड़ा बकरा 2000 बलि होते हैं यहाँ पे। तो राम जी ने सबसे पहले इधर ही पूजा किया था। তো গাইস এটা হচ্ছে কি সেই দুর্গা মাতার মন্দির, যেখানে হচ্ছে গিয়ে সবার প্রথম হচ্ছে ভগবান রামচন্দ্র হচ্ছে কি যখন রাবণকে নিধন করতে যাবে, তো এই জায়গাটায় হচ্ছে গিয়ে বসে এখানে দাঁড়িয়ে মানে বসে আর কি হচ্ছে গিয়ে মা দুর্গার হচ্ছে পুজো করে, যেটা হচ্ছে গিয়ে ঠিক ওই এপ্রিল মাসের দিকে হয় একটা, দেখবেন দুর্গা পুজো যেটা হয় না এপ্রিল মাসের দিকে, ওই অন্নপূর্ণা মা অন্নপূর্ণা পুজোর সময়, ওই সময়টাই হচ্ছে গিয়ে আসল বাসন্তী পূজা যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে গিয়ে যেটা রামনবমীর সময় যেটা আর কি চলে। রামনবমী নিশ্চয়ই সবাই শুনেছেন। তো ওই সময়টাই হচ্ছে কি এই মানে যখন হচ্ছে কি রাবণকে নিধন করতে যাচ্ছিল, সেই সময় হচ্ছে কি এখানে হচ্ছে কি সবার প্রথম ভগবান রামচন্দ্র জিনিস দেখলাম এখানে, সেটা হচ্ছে কি একটা ছোট মতন গুহা দেখতে পাচ্ছ এখানে। হচ্ছে কি যখন হচ্ছে কি রামনবমী আসে না, তো যেহেতু ভগবান রামচন্দ্র তো ওটা করে গেছে ত্রেতা যুগেই, কিন্তু এই যে গুহাটা বানিয়ে দিয়ে গেছে, এই গুহাটায় হচ্ছে কি এখনো হচ্ছে গিয়ে প্রতি বছর রামনবমীর সময় তো 9 দিন ধরে টানা হচ্ছে কি এখানে কিছু খায় না দেয় না, না খেয়ে হচ্ছে গিয়ে দুর্গা পাঠ করে। তারপরে 10 নম্বর দিনে হচ্ছে কি এখানে যেটা দশমী আসে আর কি, সেই হিসাবে এখান থেকে আর কি বেরায়। এইটা হচ্ছে কি সেই গুহাটা। हनुमान जी का गुफा है। हनुमान जी का गुफा। यहाँ पे हनुमान जी विश्राम किए थे। ठीक। अच्छा। जो रावण ने सीता माँ को ले जा रहा था, हाँ। झूठी सारंग करके त्रिकुट पर्वत पे जटाई रहते थे। जटा रहते थे इधर, जटा किधर? टॉप पे। अच्छा। फिर रावण के जटाई के साथ युद्ध हुआ तो सीता मैया हनुमान जी खोज में निकले थे। ऊपर टॉप पे जाएगा, वहाँ पे हनुमान चोटी बोले जाते हैं। वहाँ जो नहीं था उसके लिए यहाँ पे दर्शन करने पड़ता है। हनुमान जी की गुफा है, यहाँ पे हनुमान जी विश्राम के, सीता मैया खोज में आए थे, यहाँ पे हनुमान जी रेस्ट लिए थे। अच्छा। रेस्ट अच्छा विश्राम की थे हनुमान जी। विश्राम हो जाएगा। তো গাইস এটা হচ্ছে কি সেই জায়গায় যেটা হচ্ছে কি যেখানে ভগবান হচ্ছে কি হনুমানজি হচ্ছে কি এখানে হচ্ছে কি বিশ্রাম করেছিলেন।
গেছি, এটা হচ্ছে একদম শেষ পয়েন্টে পুরো পাহাড়ের লাস্ট মন্দির যেটাকে বলা হয়। এটা একটা আশ্রম ছিলেন। আচ্ছা, এটা কার আশ্রম ছিল? দয়ানন্দ দেব মহারাজ, গুরুদেব দয়ানন্দ দেব মহারাজ আছে, উনি শিষ্য হচ্ছে স্বামী সম্পাদন ও বাবা গুহামে ধ্যান করেছিল 64 বছর। জল আর বেলপাতা খেয়ে 1987 থেকে ও সমাধি নিয়ে নিয়েছে। তারপর উনি শিষ্য থাকে, উনি নাম আছে মা ভক্তি পাবা। ও মাতাজি 40 বছর ধ্যান করেছিল, 2020 থেকে সমাধি নিয়ে নিয়েছে। উনি শিষ্য এখন থাকে, উনি নাম আছে চন্দন স্বামী। ও পূজা পাঠ করে 3 টাইমে, সকালে 4টা, দুপুরে 12টা, বিকাল 5টা। তারপরে ওটা বন্ধ থাকে 7টা থেকে পুরো সিস্টেম শেষ। শুনলে পুরো স্টোরিটা এখানের। এই হচ্ছে কি এখানেই কমপ্লিট হলো হচ্ছে কি পুরো তিরকুট পাহাড়ের স্টোরি। পাহাড়ে উঠলে সকাল আসতে হবে, আর যদি তিরকুট পাহাড়ে ট্রেক করে উঠতে চাও তাহলে হচ্ছে কি একদম সকালবেলা আসতে হবে। আচ্ছা, 3 ঘন্টা লাগে। তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে আমাদের গাইড দাদা বলছে। তো রাস্তার নাম আছে হেমাগুড়ি, বুকধরপুরি, পাকলকোনি, পানিপথ, পানিপথ, সুসুরিপথ। এই রাস্তাতে উঠতে হবে। তো শুনে নিয়েছো রাস্তাগুলো, হেমাগুড়ি দিয়ে, ধূপগুড়ি দিয়ে, এই রাস্তাগুলো দিয়ে তোমাদের উঠতে হবে। তো যারা যারা ট্রেকিং করতে চাও তারা করবে। যেরকম আমি যখন পড়াশোনাতে ট্রেক করেছি, এখানে ট্রেক করা সম্ভব না। আমার বাবা মা আছে, পরিবার নিয়ে এসেছি, তখন বন্ধুদের সাথে এসেছিলাম, তোর মধ্যে তফাৎ আছে। তো যারা যারা একা আসবেন তারা করবেন। আর এই স্টোরিগুলো তো আছেই, যা যা লাগবে ছবি তুলবেন। আপাতত এটা অনেকটাই একটুখানি হচ্ছে গিয়ে ফাঁকা জায়গা আছে। তো আচ্ছা, 1987 में समाधि समाधि को আচ্ছা। এই যে যিনার আশ্রমের কথা বলছে তিনি এখানে সমাধি দিয়েছে। এই যে ভিতরে ওনার সমাধির উপরে ওনার স্ট্যাচু করে দিয়েছে। শুধু মানে জল আর বেলপাতা হচ্ছে গিয়ে খেয়ে হচ্ছে গিয়ে ভাই কিতনে সাল 64 বছর উনি এভাবেই কাটিয়েছেন। 1987 সাল থেকে 2000 আচ্ছা 1927 25শে জুনের পর থেকে সমাধি এখানে নিয়েছেন উনি। তো গাইস এসে গেছি নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে 2 নম্বর ডেস্টিনেশন। এটা হচ্ছে তপোবন পাহাড়। তপোবন পাহাড়ে এখন এসেছি। তো আগেটা ছিল তিরকুট পাহাড়, এটা আসলাম তপোবন পাহাড়। এখানেও হচ্ছে গিয়ে রামায়ণের সাথে হচ্ছে গিয়ে জড়িত আছে অনেক গল্প, অনেক হিস্ট্রি। তো তপোবন পাহাড়ের স্টোরিটা আমি বলছি তোমাদেরকে। তপোবন পাহাড়ের গল্পটা হচ্ছে এটাই যে যখন হচ্ছে গিয়ে রামায়ণের সময়, তো যে দুজন হচ্ছে গিয়ে মুখ্যম চরিত্র ছিল, এক হচ্ছে গিয়ে রাবণ, লঙ্কারাজ রাবণ, আরেকজন হচ্ছে গিয়ে যিনি হচ্ছে রামায়ণের রচয়িতা ছিলেন বাল্মীকি। তো তেনারা দুজনেই হচ্ছে এখানে শিবের আরাধনায় এই পাহাড়ের এখানে হচ্ছে গিয়ে শিবের আরাধনায় এই পাহাড়ের এখানে হচ্ছে তপস্যা করেছিলেন। তাই জন্যই তপোবন পাহাড়ের তপোবন পাহাড়ের হচ্ছে গিয়ে সেখানেই হচ্ছে গিয়ে এই জন্য হচ্ছে গিয়ে মাহাত্ম্য রয়েছে। আর এটা ছাড়া হচ্ছে গিয়ে বলতে পারেন যে পরবর্তীকালে হচ্ছে গিয়ে অনেক পরে পরবর্তীকালে শ্রী শ্রী বালানন্দচারী হচ্ছে গিয়ে এখানে হচ্ছে তপস্যা করেন। তো এখানে বাল্মীকি মুনির আশ্রমও মনে করা হয় তপোবন অঞ্চলেই আছে। তো এবার এক্সাক্টটা অনেক আগে তো ত্রেতা যুগের সময়, তাই জন্য এক্সাক্টটা এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর হচ্ছে গিয়ে মন্দির, ওনার এখানে স্ট্যাচু আছে আর কি। তো এটাই হচ্ছে গিয়ে সেই জায়গাটা। এখানে শিব দুর্গার মন্দির আছে। তো শিব দুর্গার মন্দির इधर बाइक से जाइए, बाइक से इधर बाइक से जाइए, इधर से आगे बढ़िए। আচ্ছা, এই যে পাহাড়, এই জায়গাটা হচ্ছে গিয়ে সীতামায়ের গুহা বলা হয়। এই জায়গাটাকে, এই জায়গাটা হচ্ছে গিয়ে অগ্নিকুণ্ড, সীতামায়ের গুহা বলা হয় জায়গাটাকে। জায়গাটা দেখতে পাচ্ছি সবই তপোবনের মধ্যে। আচ্ছা, ছোট বাচ্চারা অব্দি বলে দিচ্ছে এত কিছু। আমি হচ্ছে গিয়ে আমি এই হচ্ছে কি সেই গুহা যেখানে হচ্ছে সীতামা বিশ্রাম করেছিলেন, মানে দেখে নেন। সীতামাতার গুহা থেকে বেরিয়ে হচ্ছে গিয়ে পরপর সব পড়বে মন্দিরগুলো। এটাই হচ্ছে গিয়ে আসল মন্দির। এই যে এখানে হচ্ছে কি নন্দী মহারাজ হচ্ছে এখানে বসে আছেন। আর আচ্ছা, এইটা নন্দী মহারাজ বসে আছে পূর্ব দিকে, এইদিকে উত্তর দিক পড়বে, পিছনের দিকটা দক্ষিণ দিক, আর ওপারে পশ্চিম দিক। ঠিক আছে, এই হচ্ছে কি পজিশন আছে। আমরা ঢুকছি পূর্ব দুয়ার দিয়ে। একটু নিচে এই হচ্ছে গিয়ে সেই শিবলিঙ্গ যেখানে হচ্ছে গিয়ে সীতামাতা নিজে, যেখানে সীতামাতা নিজেও হচ্ছে গিয়ে মানে নিজেরা পুজো করেছিলেন। তাই জন্য এটা তপোবন বাবার মন্দির ধরা। এই যে গুহা, এই যে গুহার ভিতরে হচ্ছে তপন বাবার মন্দির। সিঁড়ি আছে,
এই সিঁড়ি দিয়ে হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছেন পিছনে বামা আসছে, বয়স হয়ে গেছে তো একটু হাঁটতে সময় লাগে। তো এই সিঁড়ি দিয়ে হচ্ছে গিয়ে যে আরো টপে যতদূর যাওয়া যায় ততদূর অব্দি যাবো, দেখি ওখানে যদি কোনো মন্দির থাকে। তো যেটা বলছিলাম আর কি, তো তখন হচ্ছে গিয়ে স্টোরিটা হচ্ছে এটাই যে রাবণ এখানে তপস্যা করেছিল। ওই যে যেখানে দেখালাম ওই জায়গাটা একটা শিবলিঙ্গ ছিল, ওখানে ছবি তুলতে দেবে না বলছে। তো ওই জায়গাটা আর কি ওই শিবলিঙ্গ ওই সেই হচ্ছে গিয়ে ওর পরিপ্রেক্ষিতে হচ্ছে গিয়ে পড়েছিল। চলুন লাস্ট একটা জায়গা আছে, ওটা সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। তার আগে সারাটা দিন ধরে কি কি ঘুরলাম সেই জায়গাগুলোর হচ্ছে কি ছবিগুলো একটু ঝটপট করে দেখে নিন। চলেছি গাইস 3 নম্বর ডেস্টিনেশনে, নোলাখাও মন্দির। আচ্ছা বলে দিই, এই মন্দিরের যে জমিটা দেখছেন বা মন্দিরের যে প্রতিষ্ঠাতা তিনি একজন কিন্তু বাঙালি। এই যে মন্দির হচ্ছে কি চূড়া মানে গ্রাউন্ড থেকে শুরু করে চূড়া অবধি এটা 146 ফুটের আছে। তো কলকাতায় তিনি বসবাস করতেন, চারুলতা দেবী বলে একজন। তো তিনি এই মন্দিরটা হচ্ছে কি প্রতিষ্ঠিত করেন। তো এই যে মন্দিরটা দেখছেন ঠিক আছে, তো পরবর্তীকালে হচ্ছে গিয়ে শ্রী শ্রী বালানন্দাচার্যের কাছে তিনি হচ্ছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তো রাজপরিবারে যেরকম হয় আর কি। তো এখানে প্রচুর, একটা সত্যি কথা বলবো, এই যে মন্দিরটা দেখছেন এটা পুরোটা হচ্ছে কি রাধাকৃষ্ণের জন্য উৎসর্গ করা। এটা ছাড়াও এরকম বহুত মন্দির বানানো, বহুত মানে বড় বড় হচ্ছে কি পুরোনো দিনকার হচ্ছে গিয়ে মানে যেরকম হয় আর কি বাড়ি ঘর দুয়ার যেরকম হয় আর কি, রাজমহল বাড়ি যেগুলো হয়, জমিদার বাড়ি যেগুলো বলে, ওই ওই জিনিসপত্র সব বানানো। ওইগুলো আস্তে আস্তে দেখছিলাম কতগুলো, মানে আমাদের যে অটো দাদা আছে সে দেখাচ্ছিল রাস্তার দুধার ধরে সব, মানে এই দেওঘরের একটা সময় বলছিল না মানে 80 থেকে 90% জমি নাকি হচ্ছে কি বাঙালি দিচ্ছিল। তো এখনো নাকি অনেক আছে স্টিল, ঠিক আছে, ওরা ওখানে হোটেল করতে দিচ্ছে, অনেকে হচ্ছে কি বড় বড় বিল্ডিং তুলে হচ্ছে কি দোকান করে হচ্ছে কি ভাড়া কাটাচ্ছে বা অন্যান্য আরো কিছু করে ভাড়া কাটাচ্ছে। এই দেখুন এখানে লেখাও আছে শ্রী শ্রী চারুলতা দেবী প্রতিষ্ঠামা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন লেখাটা এখানে লেখা আছে। তো তিনি একজন তিনি কলকাতায় থাকতেন আর কি। তো এরকমই এখানে বহুত এরকম সব আশেপাশে বহুজন আছেন যিনিরা হচ্ছে কি মানে বাঙালি এবং কলকাতায় থাকতেন একটা সময়। এখনো অনেকে আছে যারা কলকাতায় বসবাস করে। আর মন্দিরের উচ্চতাটা পুরো হচ্ছে কি 146 ফুট, রাধাকৃষ্ণের জন্য উৎসর্গ করা। ঘড়িঘাটা 7টা, নেমে পড়েছি জলসাগর রোডের সামনে। তো আরেকটা ছিল ওই পাশেই ছিল হচ্ছে গিয়ে শ্রী শ্রী বালানন্দ মহারাজের হচ্ছে কি আশ্রম ছিল, সেরকম কিছু নেই, যে শুনে আশ্রমটাতে দেখা। তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের ট্রেন আছে 9টার সময়, হাওড়ার জন্য বাড়িতে ফিরতে হবে। এবার 1 সপ্তাহ বাড়ির বাইরে আছি, তো তাই জন্যই অলরেডি 7টা বেজে গেছে ঘড়িঘাটায়। এবার হচ্ছে মানসরোবরে একটু যাবো, যেটা হচ্ছে গিয়ে দেওঘর বৈদ্যনাথ মন্দিরের একদম পাশেই পড়ে মানসরোবর। আর ওখানে দুটো হচ্ছে গিয়ে জল আছে, একটা হচ্ছে মানসরোবরের জল, আরেকটা হচ্ছে শিবগঙ্গার জল। তো যারা যারা জানেন না তারা জেনে নেন, তো মানসরোবরের জল শিবগঙ্গার জল দুটোই হচ্ছে গিয়ে আপনি যেতে পারেন, স্নান করতে পারেন, হাতে পায়ে মুখে লাগাতে পারেন, মাথায় লাগাতে পারেন। তো এখন ওই জন্যই একটু হাঁটছি। এই যে এটা হচ্ছে গিয়ে মন্দিরেরই রাস্তা, যেটা পশ্চিম দুয়ার সকালবেলা দেখিয়েছিলাম পশ্চিম দুয়ারের দিকে যায়। তো ওই পশ্চিম দুয়ারের দিকে হচ্ছে ওই রাস্তা ধরে হাঁটছি, মানসরোবরের দিকে যাচ্ছি। একটুখানি চোখে মুখে হচ্ছে কি জল দিয়ে তারপর হোটেলের দিকে রওনা দেবো। ব্যাকপ্যাক প্যাক করবো করে সোজা হচ্ছে কি স্টেশন। পৌঁছে গেছি এখন জাসিদি স্টেশনে, পিছনে জাসিদি স্টেশন। তো ঘড়ির কাটায় এখন 8:36, ট্রেন আছে 9টায়। তো ট্রেন দেখাচ্ছে এখনো ঝাঁঝা বলে একটা স্টেশন আছে, জাসিদির আগে স্টপেজই পড়ে ঝাঁঝা, ওটা বিহারের মধ্যে পড়ে। তো এখন ওখানেই দেখাচ্ছে। তো 9টায় ট্রেন দিয়েছে, এখনো ওই 25 মিনিট দেরি আছে। মনে হচ্ছে না যে 9টায় ঢুকতে পারবো, 9টা 10-15 হবে হয়তো, 10-15 মিনিট লেট হবে যদি ট্রেন ঠিকঠাক চলে। আর যদি মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশনে যদি হল্টে নেয় তাহলে তো বলতে পারছি না। যাই হোক, আচ্ছা যেটা বলা ছিল তখন, যেটার জন্য মানসরোবরে গেছিলাম আমি আর আমার মা, তো মানসরোবরের গেট বন্ধ করে দিয়েছে। তো যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি, মানসরোবর কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না। মানসরোবরে ওই পুরোটা একটা গভর্নমেন্টের তরফ থেকে পুরো ঘিরে রেখেছে চারদিক দিয়ে, জায়গাটাকে বাদিয়ে
দিয়ে রেখেছে, ঘিরে রেখেছে, ঠিক আছে, ওর একটা গেট আছে প্রপার। তো সকালবেলা খোলে, যেরকম সময় যেরকম হচ্ছে বাবা বৈদ্যনাথকে যেরকম সবাই স্নান করে জল ফল দেয়, তো জল ঢালে মাথায়, বাবার মাথায়, তো ওখান থেকে জল দিয়ে ওই জন্য সকালবেলা খোলা থাকে। আর সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে আপনার 5:30 থেকে 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। এরপরে আসলে কিন্তু বন্ধ পাবেন, আর মানে ঢুকতে পারবেন না মানুষ সরকারে, যেটা আজকে আমাদের সাথে হয়েছে। তো যারাই আসবেন তারা হচ্ছে কি এই টাইমটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বাকি হচ্ছে কি আমার ট্রেন আছে হচ্ছে গিয়ে হাওড়ার জন্য 9টার সময়। তো এটা এসি সিটার নিয়েছি, কারণ রাত্রে অনেকদিন ধরে পরপর ঘুমাচ্ছে না, আজকে রাত্রেবেলা একটু অ্যাটলিস্ট ঘুমিয়ে যাবো আর কি। ট্রেন দোকাবে দেখাচ্ছে 3:05, যদি একটু লেট করে 3:30 ধরুন। তারপর হচ্ছে গিয়ে যদি 9টা পোমা কুড়ি যাওয়া যায় 3:30 ধরুন, যাই হোক। তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে নেমে, হাওড়া থেকে নেমে অ্যাজ ইউজুয়াল আমার ঠাকুরপুকুরের বাড়ি, আবার ঠাকুরপুকুর। তো এখানে সাথেই হচ্ছে কি উত্তর ভারতের হচ্ছে গিয়ে তীর্থযাত্রা ভ্রমণ হচ্ছে গিয়ে এখানে বন্ধ হলো, মানে স্টপ করছি, শেষ করছি। প্লাস হচ্ছে গিয়ে আমার ঠাকুমা দাদুর কাজটা ভালো মতন হয়ে গেছে। তো আবার দেখা হবে নতুন কোনো জায়গার নিয়ে আবার কোনো জায়গা, যেরকম প্রতিবার আমি এক কথা বলি, কর্পোরেট মসজিদ যখন আবার ছুটি পাবো, আবার কোনো পাবো, আবার কোনো নতুন কোনো জায়গা দেখাবো আপনাদেরকে। অবশ্যই চেষ্টা করবো যে নতুন কিছু দেখাবো। আর এই যে ব্লগ আছে, এই ব্লগে আমি অনেক কিছুই দেখিয়েছি আপনাদেরকে, তো অবশ্যই যারা আসবেন দেওবারে তারা কিন্তু জায়গাগুলো ভিজিট করতে ভুলবেন না। আচ্ছা, একটা কথা বলে দিই, আমি হচ্ছে গিয়ে অটোওয়ালার নাম্বার দিয়ে দেবো, অটো কাকু। তিনি হচ্ছে গিয়ে জাসিদি স্টেশন থেকে হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়েও গেছে, রাত তখন 1টা বেজে গেছিলো, তখনও নিয়ে গেছে 150 টাকায়, এখনো 150 টাকা। এটা লোকাল ফেয়ার রেট। অন্যান্য অটো হয়তো 250-300 চাইবে, তো 400 চাইবে। তাই জন্য আমি হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ইভেন আমরা যে আজকে সাইট সিন করেছি, সেই সাইট সিনের ইয়েটাও হচ্ছে গিয়ে ওই কাকুই হচ্ছে আরেকজনকে জোগাড় করে দিয়েছে। তো 500 টাকা নিয়েছে সব করে নিয়ে। সত্যি কথা বলতে গেলে অনেকটাই ডিস্টেন্স ছিল, তো সেই জন্য ভালোই ডিস্টেন্স আছে, 40 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আপ ডাউন মিলিয়ে। চলুন, এখানে সাথেই এই ব্লগ শেষ করছি, আর এই এপিসোডও শেষ করছি।